ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের কোচিং স্টাফে কিছুটা রদবদল এসেছে। সিনিয়র সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সালাউদ্দিন, এবং পাশাপাশি দ্বিতীয় যে বৈঠক ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটির, সেই দ্বিতীয় বৈঠকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। তবে সেটা স্বল্প মেয়াদে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য। আমাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আছেন একেবারে সাবজেক্ট মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। দর্শক চাইলে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা করতে পারেন প্রশ্ন। আমাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। মূল আলোচনায় ফিরতে চাই। আশরাফুল ভাই, দুঃখিত, আমরা দেখছিলাম, রিপোর্টে দেখছিলাম যে আপনি প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যাটিং কোচ হওয়ার পর। আপনি বলছিলেন যে আপনার একটা ড্রিম ছিল যে জাতীয় দলে আপনি কোচিং করাবেন। সেটা যে এত তাড়াতাড়ি আসবে সেটাই আপনার কাছে মনে হচ্ছিল কিনা? কারণ আপনি কিন্তু বয়সভিত্তিক জাতীয় দলের যে বয়সভিত্তিক দলগুলো আছে সেখানে কিন্তু, যদিও আপনি বিভিন্ন সময় জাতীয় লিগ কিংবা বিপিএলে আপনি কোচিং করিয়েছেন, তবে এই বয়সভিত্তিক লিগ, বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে সেখানে কিন্তু কিছুটা অভিজ্ঞতার ঘাটতি আছে আমি যদি বলি। দেখেন, একদম শুরুতে যখন আমি লেভেল 3 কোচিং কোর্সটা করে এসেছিলাম, তখন আমি কিন্তু বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যারা রিসেন্ট খেলা ছেড়ে আসব তাদের একটা এলিট প্লেয়ারের সাথে কাজ করাটা সহজ, একটা জুনিয়র প্লেয়ারের সাথে কাজ করাটা কঠিন। কারণ যেহেতু আমি দেখেছি যে আমার কোচ যে ওয়াইস দুলগনি স্যার ছিলেন, আমরা যখন একদম শুরু করেছিলাম, জুনিয়রদের সাথে কাজ করার জন্য কিন্তু প্রচুর ধৈর্যের বিষয় থাকে। তো এই ধৈর্যটা কখন আসে? যখন আপনি প্রচুর কাজ করবেন তখন আপনার এই ধৈর্যটা আসবে। আর এলিট প্লেয়ারের সাথে কাজ করাটা সহজ কেন? আপনি রিসেন্টলি খেলা ছেড়ে তারপরে আপনি যদি এলিট প্লেয়ারদের সাথে কাজ করেন, আপনি তাহলে এলিট প্লেয়ারদের কী করতে হয়? টেকনিক নিয়ে কিন্তু অত কথা বলতে হয় না, তাদের জাস্ট আপনার গেম অ্যাওয়ারনেস, সিচুয়েশনটা কি, এই উইকেট কি ডিমান্ড করছে, এই স্পেলটাতে কিভাবে খেলা উচিত, এই যে জিনিসগুলো আপনি যদি ইনপুট দিতে পারেন, আপনার যে ব্যাটসম্যানরা পরে যাবে তাদের যদি আপনি ওই সাজেশনগুলো দিতে পারেন রাইটলি, তাহলে তার জন্য পারফর্ম করাটা সহজ। তো সেই কারণে আমি সবসময় বলে এসেছিলাম যে আমরা যারা রিসেন্ট খেলা ছেড়ে আসছি তারা যদি সাথে সাথে এলিট টিমের সাথে কাজ করে, তাদের কাজটা সহজ। কারণ আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যদি দেখেন, যারা মাইকেল হাসি বলেন, তারা খেলা ছাড়ার পরেই কিন্তু হয় জাতীয় দলের সাথে কাজ করছেন। সাউদির মতন ফাস্ট বোলার নিউজিল্যান্ডের, সে কিন্তু ইংল্যান্ড টিমের পেস বোলিং ইউনিটের সাথে কাজ করছেন। তো এইটা আমার কাছে মনে হয় যে আপনি একটা অ্যাডভান্টেজ পেয়েছেন, আপনি বলতে চাচ্ছেন যে একটা সুবিধাই হয়েছে। মানুষ যেমন বলে যে খুব তাড়াতাড়ি, এইটা আমি মনে করি না। কারণ কি, আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে যেই টিমটা আমাদের আছে, টেস্ট টিমটা যদি আপনি দেখেন, যে খুব এক্সপিরিয়েন্স আমাদের শান্ত ক্যাপ্টেন, মুশফিক অলরেডি 98 টেস্ট ম্যাচ খেলেছেন, মমিনুল আছেন 70 টেস্ট খেলা, লিটন, মিরাজ যারা আছেন তারা কিন্তু প্রায় 8-10 বছর ধরে খেলছেন। তো তাদের সাথে কাজ করাটা আমার জন্য সহজ, কারণ তাদের সাথে আমি খেলেছি, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি মমিনুল এবং মুশফিকের সাথে, এবং বাকি সবার সাথেই আমি ডোমেস্টিক ক্রিকেটে হয় একই দলে খেলেছি বা এগেনস্টে খেলেছি। তো তাদের মেন্টালিটি কিন্তু আমি জানি। তো আমি আশা করি যে আমার যে এক্সপিরিয়েন্স, 13 বছর আমি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, রিসেন্টলি আমি জাস্ট ইংল্যান্ডে খেলে আসলাম লাস্ট 2 বছর ধরে। তো এই যে আমার এক্সপিরিয়েন্সটা আমি তাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় যে তারা বেনিফিট হবে ইনশাল্লাহ। জি, যদিও স্বল্প মেয়াদে আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে আপনি কি করবেন সেই প্রশ্নের উত্তরটা নিব। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নওগাঁ থেকে মোহাম্মদ মাহিদ তালহা বলছি। জি, বলুন। আজকে আপনারা রিপোর্টে যে বললেন দ্বিতীয় যে আরেকটি দল বাড়তে পারে, সে দলটি কোনটি হবে? আর দ্বিতীয়, রাজশাহী ভেন্যু কি যুক্ত হচ্ছে কিনা? খালেদ মাসুদ পাইলট কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছেন।
দর্শক আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি জানি না ঠিক যে আশরাফুলের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়াটা কতটা সহজ হবে। বিপিএল নিয়ে তিনি প্রশ্ন করছিলেন যে যেহেতু যে পরিমাণে ধারণা করা হয়েছিল সেই জায়গাটা থেকে 5টি ফ্র্যাঞ্চাইজি মোটামুটিভাবে কনফার্ম হয়েছে, যেহেতু দল সংখ্যা কম সেক্ষেত্রে বাড়ার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং পাশাপাশি 3 ভেন্যুর বাইরে অর্থাৎ সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার বাইরে আপনার কাছে কি মনে হয়, আপনি রাজশাহীর ভেন্যু নিয়ে আপনি দেখেছেন কিনা এবং সেখানে খেলা হওয়ার কোনো সুযোগ তৈরি হতে পারে কিনা এবারের বিপিএল আপনার কাছে কি মনে হয়? দেখেন, লাস্ট 3-4 বছর ধরেই যেহেতু আমি এনসিএল খেলতাম বা এখন কোচিং করাচ্ছি, রাজশাহী আমি সবসময় বলে আসছিলাম যে রাজশাহীর ভেন্যুটা কিন্তু চমৎকার, ইজিলি আমরা দিতে পারি আমার কাছে মনে হয়। কারণ ঢাকা থেকে রাজশাহীর ফ্লাইট মাত্র 20 মিনিটের এবং কয়েকটা ভালো হোটেলও তাদের হয়েছে, গ্রাউন্ডও চমৎকার এবং রাজশাহীর দর্শকরাও কিন্তু ক্রেজি খেলার জন্য। আন্ডার 19-এর খেলা হয়, সেখানে দেখবেন যে ফুল স্টেডিয়াম প্যাক থাকে। তো পাইলট ভাই তারপর শামীম ভাই দুইজন রাজশাহীর বোর্ড ডাইরেক্টর আছেন এই 25 জনের মধ্যে, তো ওনারা খুবই চাচ্ছেন যেন এখানে বিপিএলটা হয়। তো আমি আশা করব যে হয়তোবা এই বছর খুব তাড়াতাড়ি হয়তোবা যে কিছু ফ্যাসিলিটিস মনে হয় প্রয়োজন তাদের, যদি ওই ফ্যাসিলিটিস গুলো ফিল আপ করতে পারে। কিন্তু হোটেল ভালো মানের আছে, 2টা ভালো মানের হোটেল আছে, ফ্লাইট আছে এবং আমি যতটুকু জানি একেবারে পরিপাটি একটা যেহেতু নগর রাজশাহী। তো আমার মনে হয় যে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড হয়তোবা এটা চিন্তা করবে। এবং পাশাপাশি আপনার কাছে কি মনে হচ্ছে যে আরেকটা বাড়লেও বাড়তে পারে কিনা ফ্র্যাঞ্চাইজি, এবং সেটা ক্রিকেটারদের জন্য নিশ্চয়ই। দেখেন, যখন ফারুক ভাই আসলে বোর্ড প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন লাস্ট ইয়ার বিপিএল এর সময়, বিপিএল শেষ হওয়ার পরেই আমরা যতগুলো ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশের হয়ে করেছি, সবাইকে উনি ইনভাইট করেছিলেন এই বিষয়টা নিয়ে আলাপ করার জন্য যে আসলে বিপিএলটা কিভাবে সুন্দর করে করানো যায়। তো সেই জায়গায় আমরা সবাই আমাদের মতামত দিয়েছিলাম যে আসলে আমরা 5টা টিম যদি করি তাহলে খুব গোছানো একটা টুর্নামেন্ট হবে এবং শর্ট অ্যান্ড শার্প হবে। আপনার 6টা টিম হলে হ্যাঁ অনেকগুলো প্লেয়ারের অপরচুনিটি হয়, কিন্তু আমরা লাস্ট বিপিএলে দেখেছি যে আসলে অনেক কোয়ালিটি প্লেয়ার কিন্তু ছিল না, খুব লো ক্যাটাগরির প্লেয়ার, দেশি বিদেশি, হ্যাঁ 2 জায়গায় লো ক্যাটাগরির প্লেয়ার ছিল। তো সেই জায়গা থেকে 5টা টিম হলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ভালো ভালো একদম বেস্ট টি20 প্লেয়ারদের চিন্তা ভাবনা করে টিম করতে পারবে। হয়তোবা শর্ট টাইম হবে কিন্তু সুন্দর একটা গোছানো একটা বিপিএল করতে পারবে। অর্থাৎ আপনি 5 ফ্র্যাঞ্চাইজি খেলানোর পক্ষে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। আশরাফুল, আমি তুমি করে বলি, তোমার টিপু ভাই পুরান ঢাকা থেকে। জি টিপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা তো তোমাকে খুব মিস করি, যদিও তুমি ঢাকার ছেলে, ঢাকার প্লেয়ার। আর তোমার আমি মনে করি এটা তোমার জন্য একটা খুব ভালো একটা সুযোগ এবং সারপ্রাইজ, অলসো সারপ্রাইজ। জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো সময়টা, সময় নিয়ে আমার প্রশ্ন, যে অল্প সময় কি তুমি সবকিছু জিততে পারবে? সময় তো লাগবে, তাই না? হঠাৎ আসবে, হঠাৎ তুমি জয় করবে এমন তো কোনো কথা নেই। তোমাকে তো অন্তত সময় দিতে হবে, 1 বছর 2 বছর। আমরা কিন্তু এটা হচ্ছে না, আমাদের এর আগে যে আসছে একটু সমস্যা হলেই তাকে এক্ষেত্রে সরিয়ে দেওয়া হয়। তুমি কি সময় নিবে বোর্ড থেকে অন্তত? না, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি আসলে যখন যেই জায়গায় কাজ করব আমার 100% দেওয়ার চেষ্টা করব। এই সিরিজে অ্যাটলিস্ট 4টা ইনিংস আছে, 2টা টেস্ট ম্যাচে এবং 3টা টি20-তে। তো আমি যদি আমার বেস্টটা দিতে পারি এবং প্লেয়াররা যদি ওই জিনিসগুলো নিতে পারে। এই 4টা ইনিংস আসলে একটা কোচের পরীক্ষা দেওয়ার জন্য যথেষ্ট কিনা আপনার কাছে? আমি আসলে ওইভাবে চিন্তা করছি না যে আসলে আর কি সময়, আমি এখন সুযোগ পেয়েছি, এখনই আমার যতটুকু নলেজ আছে ওই নলেজটা যদি শেয়ার করতে পারি আর তারা যদি ওই নলেজটা নিয়ে অ্যাপ্লাই করতে পারে তাহলে আমি হ্যাপি। যেমন রিসেন্টলি এনসিএল টি20-তে কাজ করেছি, সাকসেসফুল হইনি, কিন্তু 4 ডে ক্রিকেটে সালমান চমৎকার একটা 100 করেছে, সাগর চমৎকার 40 করেছে, আদিল 40 করেছে। এই যে আমাদের আমি যেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করেছি তারা ওই মেসেজগুলো নেওয়ার চেষ্টা করে এবং ভালো করেছেন। তো এইটাই আমার কাছে পাওয়া, যে না যেই জিনিসগুলো আমি বলছি ওইটা যদি আপনি শুনে কাজ করেন তখন যদি সাকসেসফুল হন ভাল লাগে।
তো ন্যাশনাল টিমে কাজ করার তো একটা গর্বের বিষয় ডেফিনেটলি। তো সময়টা আমি ভালো কাজ করলে তো অবশ্যই হয়তোবা বিবেচনা করবেন। হ্যাঁ, করবেন। আমার একটা প্রশ্ন ছিল যে যদি দীর্ঘমেয়াদী দায়িত্ব পান, যতটুকু অবস্থা দৃশ্যে যেটা মনে হচ্ছে, যদিও শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্যই আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে, তবে আমার মনে হচ্ছে যে সময়টা বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার লক্ষ্যটা নিশ্চয়ই পরিবর্তনশীল হবে, কারণ আপনি বলছিলেন যে আপনি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, একটা গুড ভাইব দিতে চান ক্রিকেটারদের মাঝে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কি হতে পারে আপনার? না, অবশ্যই এইটাই, যেন ড্রেসিং রুমটা হেলদি থাকে এবং আমাদের যে টিমটা, আমাদের মধ্যে যেন সবাই ফিল করে যে না, এভরি সেকেন্ড ইনিংসেই যেন আমি বড় ইনিংস খেলতে পারি। নিজের জন্য হলে সেটা কিন্তু টিমের রান হয়। তো ধারাবাহিকভাবে যেটা আপনার 2014-15 থেকে 18 পর্যন্ত যদি আমরা দেখি, ওই সময়টা স্বর্ণযুগ গেছে বাংলাদেশে। ওই সময়টা যদি আপনি দেখেন যে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, এই চারজনের অ্যাভারেজ কিন্তু অলমোস্ট 50+ ছিল। তো তাদের কেরিয়ারের বেশ সময় কাটিয়েছেন। কেন কাটিয়েছেন ওই সময়টা আমার কাছে মনে হয়েছিল বাইরের থেকে দেখে, এবং মাশরাফির সাথে কথা বলে, যে হাতুরা সিং তাদের পুরো ফ্রিডম দিতেন ব্যাটিংয়ে, যে অ্যাগ্রেসিভ ক্রিকেট যদি খেলতে চাও অ্যাগ্রেসিভ খেলবা। ওই সময়টা যদি দেখেন, মাহমুদুল্লাহর পুরা কেরিয়ারের বেশ সময় সে কাটিয়েছে যে বল 1 থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতো। তো ওই জিনিসগুলাই আমি যখন লম্বা সময় কাজ করব এবং তাদের যদি ওই ট্রাস্টটা নিতে পারি, তারা যেন তাদের ফ্রিডম নিয়ে খেলতে পারে এবং সিচুয়েশনটা তারা বুঝতে পারে, এই উইকেটটা বুঝতে পারে, গেম অ্যাওয়ারনেস জিনিসগুলো যদি বুঝতে পারে, তখনই কিন্তু এভরিডে রান করা সম্ভব। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, নাম পরিচয় জানিয়ে আপনার মতামত কিংবা প্রশ্ন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আশরাফুল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আশরাফুল ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রশ্নটা হচ্ছে, যে সামনে টেস্ট আসছে, এই টেস্টে কোন দুইজনকে আপনি ওপেনার হিসেবে দেখতে চান আশরাফুল ভাই? কোন দুইজনকে ওপেনার হিসেবে দেখতে Actually, চান? আমি তো এটা বলতে পারবো না এখন। আমি জয়েন করব, তারপর এই বিষয়টা অ্যাকচুয়ালি হেড কোচ এবং ক্যাপ্টেন করে থাকেন। তো এই বিষয়ে আমি বলতে পারবো না। আমার কাজ হবে সবাইকে সমান চোখে দেখা এবং সবাইকে সমান চোখে প্রিপারেশন নেওয়ার সময় হেল্প করা। জি, মাত্রই এখনো পর্যন্ত যেহেতু দলের সাথেও আপনি যুক্ত হননি, শুধুমাত্র সেই খবরটা পেয়েছেন, আপনার জন্য কিছুটা কঠিনই বলা যায়। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছি দেশি কোচে বাংলাদেশ দলের আস্থা অনাস্থা নিয়ে। অনাস্থার কথা প্রসঙ্গে আসলো, যেটি যে সালাউদ্দিন ভাই তিনি পদত্যাগ করেছেন। তিনি বলছিলেন, তারও ইন্টারভিউ আমরা দেখলাম, তিনি বলছিলেন যে যে টেস্টটা তিনি পাচ্ছেন, উপভোগের যে জায়গাটা তিনি সেটা মিস করছিলেন। তাকে এই কোচিং স্টাফে আপনি মিস করবেন কতটুকু? দেখেন, আমি যখন ন্যাশনাল টিমে খেলি, তখন প্রথম বাংলাদেশি ফার্স্ট টেস্টে তো ইমরান স্যার ছিলেন আমাদের। তারপরে সেকেন্ড বাংলাদেশি হিসাবে সালাউদ্দিন ভাইকে সুযোগ দেওয়া হয়েছিল, এবং আমার ক্যাপ্টেন্সিতেও উনি ছিলেন। জেমি সিডেন যখন হেড কোচ হয়ে আসলেন, সুজন ভাইও কাজ করেছেন হেড কোচ হিসাবে, তো লম্বা সময় ছিল। তো ডেফিনেটলি সালাউদ্দিন ভাই টপ একজন কোচ, বাংলাদেশের অনেকগুলো কোচের মধ্যে উনিও একজন টপ কোচ। তো লম্বা সময় উনি বাইরে ছিলেন, আবার 1 বছর হলো ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পরে সালাউদ্দিন ভাইকে নিয়ে আসলেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে। তো ওনার সাথে কিন্তু যখনই আমার দেখা হয় বা কথা হয়, ওনার ফিলোসফির সাথে কিন্তু আমার অনেকগুলো মিলে, আমি লাইক করি ওনার সব কিছু। তো যদিও আমিও এই সিরিজের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, উনি এই সিরিজটা করবেন, তো আপনার শুরু তার শেষ। তো আমি আশা করব যে এই 1 মাসে আমি ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটাও নিব, এবং আল্লাহর রহমতে আমার সবার সাথে ভালো সম্পর্ক। কারণ আমি লাস্ট 2টা জিএসএল এবং রংপুর রাইডার্সের হয়ে আপনার বিপিএলও করেছি। মিকি আর্ট ছিলেন আমার হেড কোচ, তো তার সাথেও আমার খুব ভালো কেমিস্ট্রি আছে। যখন আমি এবার ইংল্যান্ডে ছিলাম খেলতে, ডার্বিশায়ার হয়ে আমি কাজ করেছি, মিকি আর্তি আমাকে ইনভাইট করেছিল। তো ফিল সিমন্স এখন হেড কোচ হিসাবে আছে,
তার সাথে আমার পরিচয় কিন্তু 98-এর বল বয় হিসাবে। আমি তখন মাঠের বাইরে খেলা দেখতাম, বল বয় হিসাবে পরিচয়। তো তার সাথে আমার ভালো সম্পর্ক আছে। তো আমি বিশ্বাস করি যে যারাই আছেন সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এবং আমি চেষ্টা করব সবার কাছ থেকেই যা ভালো যে জিনিসগুলো ওইটা নেওয়ার চেষ্টা করব, এবং শেখার তো শেষ নাই। আসল ভাই, কিছুটা চ্যালেঞ্জিং কিনা আপনার ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন? কারণ এই দায়িত্বটার জন্যই সালাউদ্দিন ভাই সমালোচনার মুখে পড়েছেন। আমরা একটা দীর্ঘ সময় ধরে ব্যাট পেচে আছে ব্যাটাররা, স্পেশালি অধারাবাহিকতা, সেটা কিছুটা হলো আপনার জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা হবে কিনা, যেহেতু ব্যাটিং এর দুর্বলতাটাই এই দেন মুহূর্তে স্পষ্ট। ক্রিকেটের কিন্তু সবচেয়ে কঠিন আসলে ব্যাটিংটা। যখন আপনি রান করবেন খুব ইজি, কিন্তু ব্যাটসম্যানের আউট হইতে কিন্তু একটা বল লাগে। আর সেটা ভালো বল হইতে পারে, সেটা খারাপ বল হতে পারে, একটা খারাপ ডিসিশন হইতে পারে। তো ওইটার জন্যই কিন্তু এত ট্রেনিং সব কিছু আমরা করি। তারপর আমি বিশ্বাস করি যে আমার যে এক্সপিরিয়েন্স খেলার বলেন বা খেলা দেখার, তো এই এক্সপিরিয়েন্স থেকে আমি যদি তাদের সাথে শেয়ার করি এবং তারা যদি জিনিসগুলো নিতে পারে, এক্সিকিউট করার যে নিতে পারে, আমি বিশ্বাস করি যে তারা, দেখেন এই লেভেলে কিন্তু টেকনিক তো লাগে, ডেফিনেটলি টেকনিক লাগে, কিন্তু টেকনিকের থেকে বেশি বড় যে জিনিসটা লাগে মেন্টাল। মানসিকতা। হ্যাঁ, যে আপনি কি চিন্তা করছেন, যে আমি প্রত্যেকটা প্লেয়ার, আপনি যদি দেখেন যে আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু স্টার্ট পায়। জি। আমিও আমার লাইফে প্রচুর স্টার্ট পেয়েছি, কিন্তু বড় করতে পারিনি। এখন রিসেন্টলি আমি যখন এইসব নিয়ে কাজ করছি, খেলছি, তখন আমি দেখলাম যে আসলে এভরি বলেই যদি আপনি ক্লিয়ার মাইন্ড থাকতে পারেন এবং ওই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারেন, তাহলে আপনি এভরিডে রান করবেন। তো ওইসব বিষয় নিয়ে হয়তোবা সবাই জানে, এইটা খালি বারবার রিমাইন্ড করে দেওয়াটা। আর আমাদের কালচারে আমি মনে করি যে আপনি বারবার আপনাকে রিমাইন্ড করতে হয়, হয়তো অন্যদের সেটা প্রয়োজন হয় না। একদম শেষের দিকে আসল ভাই, আপনি এই আয়ারল্যান্ড সিরিজে যেহেতু টেস্ট এবং টি-20 সিরিজ, এক কথায় বলবেন ফোকাসের জায়গাটা কোন জায়গাটা থাকবে, কোন যদি বলি যে ফরম্যাটে থাকবে? ফার্স্ট অফ অল তো আমি টেস্ট দিয়ে শুরু করছি, তো টেস্টটা নিয়ে আমি চিন্তা করব যেন আমাদের যারাই সেট হয় তারা যেন বড় বড় ইনিংস খেলে এবং ডিফারেন্ট তৈরি করে দেয় আর কি ম্যাচের। জি, আশরাফুল ভাই, একদম সময় শেষ হয়ে গেছে। আপনার এই পথ চলা, নতুন পথ চলা, এই কোচিং ক্যারিয়ার অবশ্যই একটা দারুণ পথ চলা হোক, আমাদের সেই প্রত্যাশা থাকবে। পাশাপাশি আপনার ভালো মানেই দলের জন্য ভালো, আমাদের সেই প্রত্যাশা থাকবে। শেষ করতে চাই ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।